সো ডিপেন্ডেন্ট সোর্স পড়তে গেলে আগে আমাদেরকে চিনতে হবে যে ডিপেন্ডেন্ট সোর্স কত ধরনের হয়, ডিপেন্ডেন্ট সোর্স জিনিসটা কি। আমরা এতদিন যত ধরনের সোর্স পড়েছি সবগুলো কি ছিল? ইন্ডিপেন্ডেন্ট সোর্স, কারো উপরে ডিপেন্ডেন্সি ছিল না। ডিপেন্ডেন্ট সোর্স কথার মধ্যে কি বোঝা যাচ্ছে? ডিপেন্ডেন্ট, এই সোর্সটা কোনো কিছুর উপরে কি ডিপেন্ডেন্ট। সো কার কার উপরে ডিপেন্ডেন্ট হইতে পারে সেটা এখানে লেখা আছে। আমাদের হতে পারে সোর্সটা কারেন্ট কন্ট্রোল, এই কন্ট্রোলের জায়গায় তোমরা ডিপেন্ডেন্ট পড়বা, একই কথা। কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্সও বলা যায়, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সও বলা যায়। অর্থাৎ আমাদের এইটা একটা ভোল্টেজ সোর্স এবং এ কার দ্বারা কন্ট্রোল হচ্ছে? কারেন্টের দ্বারা। বা এভাবে বলা যেতে পারে যে একটা ভোল্টেজ সোর্স কার উপরে ডিপেন্ডেন্ট? কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট। এটাকে সংক্ষেপে বলা হচ্ছে সিসি ভিএস। এরপরে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, তার মানে একটা কারেন্ট কন্ট্রোল কার দ্বারা কন্ট্রোল করা হচ্ছে? কারেন্ট সোর্সের দ্বারা, মানে কারেন্ট সোর্স এবং কন্ট্রোল করা হচ্ছে একটা কারেন্টের দ্বারা। এরপর একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, তার মানে সোর্সটা একটা কারেন্ট সোর্স কিন্তু কন্ট্রোল করা হচ্ছে কার দ্বারা? ভোল্টেজ দ্বারা, বা ও নিজে একটা ভোল্টেজের উপরে ডিপেন্ডেন্ট। আমরা দেখবো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখবো যে কোনটা কিভাবে ডিপেন্ডেন্ট। এরপরে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, তার মানে সোর্সটা একটা ভোল্টেজ সোর্স হলেও এটা কার দ্বারা কন্ট্রোল করা হচ্ছে? ভোল্টেজ দ্বারা, বা ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, মানে একটা ভোল্টেজ সোর্স কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে ভোল্টেজের উপরে। আর ডিপেন্ডেন্ট সোর্সের সিম্বল হচ্ছে এরকম। আমরা এটা যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স হলো কিরকম ছিল? এরকম গোল ছিল। আর এবার হবে হচ্ছে এরকম ডায়মন্ড শেপের আর কি, তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, এটার দ্বারা বুঝতেছি এটা একটা ভোল্টেজ সোর্স এবং সেটা ডিপেন্ডেন্ট সোর্স। আর কারেন্ট সোর্স আগে ছিল গোল, এখন কি হয়ে যাবে? ডায়মন্ড আকৃতির। এটার দ্বারা দিলে আমরা বুঝবো কি এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে ডায়মন্ড শেপের সোর্স থাকলে আমরা কি বুঝবো? এগুলো কি সোর্স? ডিপেন্ডেন্ট সোর্স। এখন এই ডিপেন্ডেন্ট সোর্সগুলো, এই যে চারটা প্রকার আমরা দেখলাম, এই চারটা প্রকার ভেদের সোর্স দেখতে কেমন, কিভাবে এটা ডিপেন্ডেন্ট, কার উপরে ডিপেন্ডেন্ট, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আর কি। ওকে, তো প্রথমে এটা হচ্ছে আমাদের কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তার মানে সোর্সটা কি? একটা ভোল্টেজ সোর্স, কিন্তু কার দ্বারা কন্ট্রোল হচ্ছে? কারেন্টের দ্বারা। সো দেখো এইখানে আমরা এটা দেখেই বুঝতে পারি এটা একটা কি সোর্স? ডিপেন্ডেন্ট সোর্স, এবং এটা একটা ভোল্টেজ সোর্স। এই পাশে বলা আছে 10i, কি বলা আছে? 10i। তার মানে আমাদের এখান দ্বারা বোঝাচ্ছে যে এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা হবে i এর 10 গুণ। 10i মানে কি? i এর 10 গুণ। আর এই আইটা কোথায় দেখো? এইখানে বলা আছে হচ্ছে এটা হচ্ছে আমাদের i। তার মানে এই সি এর মধ্যে দিয়ে যত কারেন্ট যাবে এখানকার ভোল্টেজ হবে তার 10 গুণ। তাহলে এটা একটা ভোল্টেজ সোর্স, কিন্তু এ কার উপরে নির্ভরশীল? আই এর উপরে। এখানে আই এর মান যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে এখানকার ভোল্টেজের মান হবে 10 ভোল্টেজ, আবার কয় অ্যাম্পিয়ার? 10 ভোল্টেজ। এখানে যদি কারেন্টের মান 5 অ্যাম্পিয়ার হয় তাহলে এখানকার ভোল্টেজের মান হবে 50 ভোল্টেজ। তার মানে এই সোর্সের মানটা ফিক্সড না, এটা ডিপেন্ডেন্ট সোর্স। কার উপরে ডিপেন্ডেন্ট? কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট। বিষয়টা কি বুঝতে পেরেছি? ওকে, এরপরে আমরা যদি আরেকটা সোর্স দেখি, 2 নম্বরটাকে বলা হচ্ছে যে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তার মানে এটা একটা কারেন্ট সোর্স, এই যে এটা অবশ্যই কি সোর্স? একটা কারেন্ট সোর্স, এবং এই কার দ্বারা কন্ট্রোল হচ্ছে? কারেন্ট দ্বারা। এই যে 0.4i, এই যে গেইন সহ যেটা লেখা থাকে এটার দ্বারা আমরা বুঝতে পারি যে কার দ্বারা কন্ট্রোল হচ্ছে। এখানে কি লেখা ছিল? 10i, তার মানে কার দ্বারা কন্ট্রোল হচ্ছিল? কারেন্ট দ্বারা। এখানেও বলা আছে 0.4i, তার মানে এও কার দ্বারা কন্ট্রোল হচ্ছে? কারেন্ট দ্বারা। এটা ছিল ভোল্টেজ সোর্স, এটা কি কারেন্ট সোর্স। এখন এই কোন কারেন্ট দ্বারা কন্ট্রোল হচ্ছে? আই কারেন্ট দ্বারা। আই কোথায়? এই যে এইখানে, এটা হচ্ছে আমাদের আই। তার মানে এই পথে যত কারেন্ট প্রবাহিত হবে এখানে তার 0.4 গুণ কারেন্ট থাকবে। এখান দিয়ে যদি 10 অ্যাম্পিয়ার যায় এখানে কারেন্ট হবে 4 অ্যাম্পিয়ার। অর্থাৎ ওই সোর্সের কারেন্টটা এখানকার লোডের কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট। এটাকে বলা হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। আমরা যদি পরেরটা দেখি, এটাতে বলছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, তার মানে সোর্সটা একটা কারেন্ট সোর্স, কিন্তু এই কারেন্ট সোর্সটা কার উপরে ডিপেন্ডেন্ট? ভোল্টেজের উপরে ডিপেন্ডেন্ট। এই যে 2v0, তার মানে v0 কোথায়? এই যে এখানে v0। তার মানে এইটার দ্বারা বোঝায় যে 10 ওহমের ভোল্টেজ যা হবে
এই কারেন্ট সোর্সের মান তার দ্বিগুণ হবে। এখানে যদি দুই ভোল্টেজ ড্রপ হয় তাহলে এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এখানে যদি 10 ভোল্টেজ ড্রপ হয় এখান থেকে 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। বুঝতে পেরেছি? এরপরে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এই যে এটা হচ্ছে আমাদের সোর্স, এটা একটা ভোল্টেজ সোর্স এবং এর কন্ট্রোল করা হচ্ছে ভোল্টেজের মাধ্যমেই। অর্থাৎ এটা হচ্ছে আমাদের V0, এই V0 মান যা হবে এখানকার ভোল্টেজ সোর্সের মান তার দ্বিগুণ হবে। V0 যদি 10 ভোল্টেজ হয় ওইখানে হবে 20 ভোল্টেজ, এখানে যদি 20 ভোল্টেজ হয় ওখানে হবে 40 ভোল্টেজ। বুঝতে পেরেছি? তাহলে 4 ধরনের সোর্স আমরা দেখলাম। এবার আমরা অঙ্কে চলে যাব। তো প্রথমে বলে নিই তোমাদেরকে যে তোমাদের ডিপেন্ডেন্ট সোর্সে আসলে কি কি তোমাদেরকে করতে হবে। আছে তো অনেক কিছুই, তোমাদেরকে একটু বলে দিই যে তোমাদের প্রশ্ন আসলে কই থেকে হবে ডিপেন্ডেন্ট সোর্সের। তোমাদের ডিপেন্ডেন্ট সোর্সের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এগুলাতে। ধরো আমি বললাম এগুলা হচ্ছে 3 স্টার। নর্মাল যে কেসিএল এবং কেভিএল এর ম্যাথ প্লাস হচ্ছে নোডাল, এই তিনটে জিনিস হচ্ছে তোমাদের 3 স্টার। বুঝতে পেরেছ? আর 2 স্টার বলতে পারো মেশ অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস। 1 স্টার বলতে পারো, মানে এগুলাকে না করলেও চলবে, আমি একটা করে অঙ্ক দেখাবো। থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এগুলো হচ্ছে 1 স্টার, মানে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরে আমি একটা করে অঙ্ক দেখাবো, তোমাদের বইয়ে হয়তো এগুলো নাও থাকতে পারে। থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ডিপেন্ডেন্ট সোর্সের জন্য নাও থাকতে পারে, কেননা ম্যাথগুলো বড় বড় হয়। আর 0 স্টার হচ্ছে সুপারপজিশন থিওরেম, এটা একদমই করতে হবে না তোমাদের। ওই যে কোনো স্টার নাই, সুপারপজিশন থিওরেম, এটা ক্রস। কেননা সুপারপজিশন থিওরেমের ম্যাথ আসলে অনেক বড় হয়। আমরা ডিপেন্ডেন্ট সোর্সে যদি সুপারপজিশন থিওরেম দিয়ে ম্যাথ করতে চাই সেটা অনেক বড় হবে। ইভেন এই যে বোর্ড দেখতে পাচ্ছ না, বোর্ডে হবে না, একবার করে মুছে দিয়ে আবার করতে হবে আর কি, এত বড় ম্যাথ হয়। এই সুপারপজিশন থিওরেমের ম্যাথ এখন পর্যন্ত এইতেও আসে নাই, মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে এক্সাম হয় সেখানেও আসে নাই। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এক্সামে বড় জোরে এইখান থেকে ম্যাথ হয়, যে থেভেনিন, নর্টন, ম্যাক্সিমাম। এই সুপারপজিশন থেকে এখন পর্যন্ত এইতেও ম্যাথ আসে নাই, সুতরাং তোমাদের ডুয়েট অ্যাডমিশনে আসার সম্ভাবনা একদমই নাই, এসএইতে আসার সম্ভাবনা একদমই নাই। আমি কি বললাম যে আমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কেসিএল, কেভিএল এবং নোডাল এবং মেশ, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা। এখন পর্যন্ত মানে আগে তো ডুয়েটের সিলেবাসে ছিল না, নতুন অ্যাড করছে, দুইবার মনে হয় প্রশ্ন দিয়েছে, দুইবারই এখান থেকে দিয়েছে। আর জবের কথা যদি বলি তাহলে তোমার 2024 সালের আগে জবে কোনো ডিপেন্ডেন্ট সোর্স থেকে ম্যাথই আসে নাই, মানে অন্যগুলা তো দূরের কথা, ডিপেন্ডেন্ট সোর্স থেকেই কোনো ম্যাথ আসে নাই। ডিপেন্ডেন্ট সোর্স থেকে ম্যাথ আসছে যেহেতু একটা, এই রিসেন্টলি, সেটাও এই যে এতটুকুর মধ্যে থেকে আসে নাই। হ্যাঁ, সেটাই তো বললাম আমি, যে এই যে এখান থেকে কি দেয়, অ্যাসিস্ট্যান্টের দেয়, এখান থেকেও দিতে পারে, বাট এসএই বা ডুয়েট অ্যাডমিশন যেটাই বলো, এই যে 1 নম্বর, এইটার মধ্যে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। আমরা যেটা করব, এই সব থেকে বেশি ম্যাথ করব এই কেসিএল, কেভিএল এবং নোডাল থেকে। তোমাদের যে শীটটা দেওয়া আছে এখানে সবগুলো অঙ্কই কেসিএল, কেভিএল এবং নোডাল, এগুলার কোনো ম্যাথ তোমাদের শীটে দেওয়া নাই। সো আমরা এগুলার জন্য কি করব, মেশ অ্যানালাইসিসের জন্য একটা অঙ্ক করব, জাস্ট নিয়মটা বোঝার জন্য যে মেশ অ্যানালাইসিসের অঙ্ক কিভাবে করে, এবং এটা খুবই ইজি, একটা পারা মানে 100টা পারা আর কি। যেহেতু আমরা পূর্বে মেশ অ্যানালাইসিস করে আসছি, এখানে জাস্ট এটা বুঝতে হবে যে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আলাদাটা কি হবে। এটা যদি এতক্ষণে আমরা এগুলা করতে করতে বুঝে যাব, এখান থেকে একটা অঙ্ক করব। এই থেভেনিন এবং নর্টন একটা অঙ্কের মাধ্যমে আমরা সমাধান করব, একটা অঙ্কই থেভেনিন দিয়ে করব এবং নর্টন দিয়ে করব।
ম্যাক্সিমামের জন্য একটা অঙ্ক করব, শেষ। এই 3টা অঙ্ক দিয়ে আমরা এগুলো কভার করে ফেলবো, জাস্ট নিয়মগুলো দেখে রাখার জন্য, যে যদি কখনো কাজে লাগে আমি যেন অ্যাপ্লাইটা করতে পারি। আমি তোমাদেরকে একটা অঙ্ক করাবো, তোমরা ওই একটা অঙ্কই করবা, বুঝতে পেরেছ? এর বাইরে করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ওই একটা অঙ্কের মাধ্যমে তোমার নিয়মের সাথে পরিচিত হয়ে যাবে, যে কিভাবে থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম এবং ম্যাক্সিমাম পাওয়ারের অঙ্কগুলো সমাধান করতে হয়। বুঝতে পেরেছি? আর এইখান থেকে আমাদের মূল ফোকাসটা থাকবে কেভিএল, কেসিএল এবং নোডাল। বলছে যে ফাইন্ড I0 and V0 ইন দ্য সার্কিট অফ ফিগার, মানে আমাদের এই সার্কিটের I0 এবং V0 এর মানটা বের করতে বলছে। তো আমরা যেটা করব, যে এই নোড এ তে একটা কেসিএল অ্যাপ্লাই করে দেব, ঠিক আছে? তাহলে নোড এ তে যদি আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করে দিই, দেখো এদিক থেকে কত আসতেছে 0.5 I0, এদিক থেকে কত 3 অ্যাম্পিয়ার, এদিক থেকে চলে যাচ্ছে I0। তাহলে কেসিএল অ্যাপ্লাই করো, আমার আগত যে কেসিএল অ্যাট এ, তাহলে আগত কারেন্ট কে কে 0.5 I0 প্লাস 3, নির্গত কারেন্ট কে I0, তাহলে একটা আননোন কে এখানে শুধুমাত্র I0, দেখো কত আসে I0 এর মান 6 অ্যাম্পিয়ার। I0 কত 6 অ্যাম্পিয়ার, তাহলে I0 পেয়েছি, তার মানে আমি কি পাবো V0 পাবো, যে অতএব V0 সমান I0 ইন্টু 4, তার মানে 6 ইন্টু 4 24 ভোল্টেজ। এই দুইটাই আমাদের আনসার। এর থেকে সহজ অঙ্ক আছে বলো তো? এর থেকে সহজ অঙ্ক আছে? অঙ্ক নাই এর থেকে সহজ। না বুঝলে বলবা। হ্যাঁ, বলো। এটা ক্যালকুলেশন করে 6 অ্যাম্পিয়ার হলো। তুমি কি শুধু 3 আর 0.5 যোগ করছো নাকি? নাও নাও নাও, তাড়াতাড়ি তুলে নাও। এই ফ্যানটা দিও তো, গরম লাগে তো দেখি। তোমার পায়ের নিচেই আছে। ক্যালকুলেটরে তোলো, অ্যাম্পিয়ার চলে আসবে। যা আছে এটা ক্যালকুলেটরে তুলো, 6 অ্যাম্পিয়ার চলে আসবে এখান থেকে। হুম, হয়েছে হয়েছে। ওকে, পরের অঙ্কে চলো। এটাতে বলছে ডিটারমাইন V0 অ্যান্ড I ইন দ্য সার্কিট ফিগার, তার মানে এই সার্কিটের আমাদেরকে V0 এর মানটা বের করতে বলেছে এবং I এর মানটা বের করতে বলেছে। তো আমরা যেটা করব, দেখো এই লুপটাতে যদি আমরা KVL অ্যাপ্লাই করি, এই I এর মানটাই তো বের করতে বলছে নাকি? তাহলে এই পুরো পথে কি একটাই I যাবে না? যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, তার মানে এই পুরো পথের কারেন্ট কি হবে সেম। তাহলে আমি সেটাকে I ধরে যদি এই পুরো পথে KVL অ্যাপ্লাই করে দিই, একটাই তো আমার আননোন থাকবে, সেটা কি I। আমি I এর মান পেয়ে যাওয়ার কথা। তাহলে এখন চলো আমি KVL অ্যাপ্লাই করি। এখন যেটা সমস্যা হবে, এই আগের অঙ্কটাতে ছিল না, এখন প্রত্যেকটা অঙ্কে এই সমস্যাটা হবে, যে এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাই কি না বলো? এই সোর্সটা কার উপরে ডিপেন্ডেন্ট? V0 এর উপরে ডিপেন্ডেন্ট। এখন এই V0টা কোথায়? এই যে এখানে। সো আমি যখন এখানে KVL অ্যাপ্লাই করব, তখন এখানে কি চলে আসবে? V0টা চলে আসবে। তার মানে আননোন কিন্তু দুইটা হয়ে যাবে। ওইটার তো ভোল্টেজ দেওয়া নাই, আননোন কয়টা হয়ে যাবে? দুইটা। তার মানে আমাকে হয় I কে V0 তে কনভার্ট করতে হবে, নয়তো বা V0 কে I এ কনভার্ট করতে হবে, যে কোনো একটা করতে হবে, তাহলে আমি অঙ্কটা করতে পারবো। তাহলে ধরো আমি এই লুপটাতে KVL অ্যাপ্লাই করলাম, এই লুপটাতে, তাহলে এখানে আসবে কত -12 প্লাস হচ্ছে 4I প্লাস 2V0 -4 প্লাস, এদিক দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে বললাম এটা প্লাস, এটা মাইনাস, প্লাস 6I প্লাস 6I। সো
ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কেভিএল। অনেকে কনফিউজড, আমি জানি যে এখানে মাইনাস ছিল এখানে প্লাস ছিল, এটা কেন নিলাম? আমি কেভিএল অ্যাপ্লাই করছি কোন ডিরেকশন অনুযায়ী? আই এর ডিরেকশন অনুযায়ী। আমি এখন আই এর জন্য কেভিএল অ্যাপ্লাই করেছি। আর এইখানে ভি জিরোর প্লাস মাইনাস দ্বারা কি বুঝাইছে? যে আমাকে এখানে যে ভোল্টেজটা নির্ণয় করতে বলছে ভি জিরো, এই ভোল্টেজটা ভোল্টমিটারের পজিটিভ টার্মিনাল এখানে লাগানো আছে, নেগেটিভ টার্মিনাল এখানে লাগানো আছে। তাহলে এটা আমরা কিভাবে করব? এই যে এইভাবে টার্ম দিয়ে নিয়ে, এটা হচ্ছে ভি জিরো, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এই লুপটাতে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে কিসের মান পেয়ে যাব? ভি জিরোর মানটা পেয়ে যাব। সো এই ভি জিরোর মানটা আমরা এখানে বসিয়ে দিলে কি হয়ে যাবে? আই এ কনভার্ট হয়ে যাবে। আমি কি বলছি, দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আই কে ভি জিরোতে কনভার্ট করতে পারি, আর একটা হচ্ছে ভি জিরো কে আই এ কনভার্ট করতে পারি। না হলে তো আমি পারবো না, আমার আননোন কয়টা? দুইটা। তাহলে এখন এই লুপে কেভিএল অ্যাপ্লাই করো, কি হবে? যে প্লাস ভি জিরো প্লাস হচ্ছে 6i ইজ ইকাল টু 0। তার মানে ভি জিরো সমান সমান কত বলো? -6i। ভি জিরো সমান কত? -6i। তাহলে এই ভি জিরোর মান আমরা কত বসাতে পারি? -6i। তাহলে এখান থেকে -12 প্লাস 4i প্লাস 2 ইন্টু -6i -4 প্লাস 6i ইজ ইকাল টু 0। এবার এখানে আননোন কয়টা? একটা, সেটা হচ্ছে আই। এখান থেকে আমরা আই এর মান পাবো, আর আই এর মান পেলে আমরা ভি জিরোর মান পাবো। অবশ্যই লিখতে পারো, কোনো সমস্যা নেই। 2 ইন্টু -6 এ তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই লিখতে পারো। ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথে কিন্তু সহজ, ছোট ছোট। শুধু দেখতে হবে যে আমার সোর্সটা কার উপরে ডিপেন্ডেন্ট। যার উপরে ডিপেন্ডেন্ট সেটা নিয়ে এসে আমাকে ওইখানে বসাতে হবে, তাহলেই কাজ শেষ। কত আসে বললো? সবাই তুলা নিয়ে ব্যস্ত হলে যে আয়ের মান বের করলাই না। আয়ের মান আসবে -8 এম্পিয়ার, তাই তো? -8 এম্পিয়ার। আয়ের মান যদি -8 এম্পিয়ার হয় তাহলে ভি জিরো সমান সমান কত হবে বলো? -6 ইন্টু -8 সমান সমান কত? 48 ভোল্টেজ। এটা আরেকটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, ওইটা আরেকটা অ্যান্সার। হুম। এখানে ভি জিরো সমান কি ছিল? -6i। তাহলে -6 ইন্টু আই মানে -8। এই যে তোমরা অঙ্ক তুলতে গিয়ে সময় নষ্ট করছো, তোমরা শীট নাও নাই। বলো তো কি করতে হবে? আই ইজ ইকাল টু ভি জিরো বাই -6। শেষ। আমি তো এটাই বলেছি যে ভি জিরোকে আই এ কনভার্ট করবো অথবা আই কে ভি জিরোতে কনভার্ট করবো, করলেই তো হলো একটা। তুমি ওখানে ভি জিরো ইজ ইকাল টু 6i লিখছো, ওখানে তাহলে আই সমান সমান কি লেখা যায়? -v0/6।
মান এখানে বসিয়ে দিলে তুমি আগে V0 এর মান পাবা, V0 এর মান পেলে I এর মান পাবে। বুঝতে পেরেছো? না তো, আমি বলেছি কনভার্ট করার কথা, অঙ্ক তো অন্যভাবে করার কথা বলি নাই। কনভার্টটা আমি যে কোনোটাই করতে পারি। তাহলে চলো এই ম্যাথটা দেখো, বলছে ফাইন্ড Vx ইন দ্য সার্কিট অফ ফিগার। এই সার্কিটে কি বের করতে বলেছে? Vx বের করতে বলেছে। তার মানে এই সোর্সটা ডিপেন্ডেন্ট সোর্স, কার উপরে ডিপেন্ডেন্ট? Vx এর উপরে ডিপেন্ডেন্ট। এই Vx টা কোথায়? এইখানে। তাহলে আমি যদি ধরে নিই যে এই সার্কিটে আমাদের I কারেন্ট প্রবাহিত হচ্ছে, কি কারেন্ট প্রবাহিত হচ্ছে ধরে নিলাম? I কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এইখানকাও I কারেন্ট প্রবাহিত হচ্ছে। তার মানে Vx সমান সমান আমরা কি বলতে পারি বলো? 5I। এই মানটা রেখে দিলাম, এটা আমরা পরবর্তীতে বসাবো। তাহলে এখান থেকে কি আসবে বলো? KVL অ্যাপ্লাই করো, -15 প্লাস কি 1I প্লাস 2 ইন্টু Vx, Vx মানে কত? 5I প্লাস 5I প্লাস 2I ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কিসের মান পাবো বলো? I এর মান পাবো। দেখো কত আসে I এর মান? 10, 5, 15 আর 2, 17 আর 1, 18। তার মানে I ইজ ইকুয়াল টু 15 ভাগ হচ্ছে 18, কত হয়? 15 ভাগ 18 করলে কত হয় বলো? 0.83 অ্যাম্পিয়ার। I পেয়েছি মানে আমরা Vs পেয়ে যাব, যাতে Vx সমান সমান 5 ইন্টু 0.83, কত আসে বলো? 4 পয়েন্ট, যদিও এই অনুযায়ী 15 আসে, বাট পরে হয়তো কিছু ছিল, তাই তো 16 ভোল্টেজ। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, 0.83 এবং 4.15। হয়েছে এটা? টু ভিএক্স নিচে তো এই যে 2 ইন্টু ভিএক্স, ভিএক্স মানে কত? 5I, সে মানটা বসিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? আর কেউ কোনো প্রশ্ন আছে বলো তো এটাতে? এই মিরাজ, ঘুমাচ্ছ কেন? 5I, আরে 5Iটা হচ্ছে এর ভোল্টেজ, কার উপরে ডিপেন্ডেন্ট? এর উপরে ডিপেন্ডেন্ট। মানে কি? V is equal to IR, এর মধ্যে কি কারেন্ট যাচ্ছে? I ইন্টু R, 5I। বুঝতে পারছো? একই কথা, KVL করলে একই কথা। যেহেতু চিহ্ন উপরে পজিটিভ নিচে নেগেটিভ আছে, তাই IR করলেই হয়ে গেল। চিহ্ন উল্টা দিলে কি হতো? -5I হতো, যেরকমটা আগেরটাতে -6I হচ্ছিল। বুঝছি? পরেরটা তোমরা করে নিবা। বলো। পরেরটাতে কি হয়েছে? Vx এবং V0 দুইটা আছে, তাতে কি হয়েছে? Vx আর V0 দুইটা আছে, তাতে কি হয়েছে বলো? আমরা প্রথমে এখানকার কারেন্ট বিবেচনা করলাম কত? I। তাহলে এখানকার Vx সমান সমান কত বলো? 10I। আবার 5I কই থেকে পাচ্ছ? তাহলে Vx সমান সমান কত? 10I। এটা এই ভোল্টেজ সোর্সটা কার উপরে ডিপেন্ডেন্ট? Vx ডিপেন্ডেন্ট। এই Vx মানে কত? 10। এবার কি
তাহলে -70 প্লাস 10i vx, vx মানে কত 10i প্লাস 5i ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তুমি কিসের মান পাবা বলো, i এর মান পাবা। i এর মান পেলে vx এর মান পাবা, i এর মান পেলেই v0 এর মান পাবা। দেখো কত আসে এটা i এর মান। এখানে আমরা i এর ডিরেকশনে কেভিএল অ্যাপ্লাই করছি, তাহলে এটা প্লাস এটা মাইনাস। আর পরবর্তীতে এই ডিরেকশনে v0 বের করব, তাহলে জাস্ট কি হবে -5i। কত আসছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এবার বলো vx এর মান কত, যাতে vx = 10 ইনটু 2 কত ভোল্টেজ 20 ভোল্টেজ। এবার বলছে v0, v0 সমান কি হবে বলো -5i। তাহলে 5 ইনটু হচ্ছে কারেন্টের মান পেয়েছে 2, তার মানে -10 ভোল্টেজ। এটা आंसर। বুঝছো বিষয়টা? যদি এই পাশে প্লাস এই পাশে মাইনাস থাকতো তাহলে 5i হতো, যেহেতু এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছে তাহলে কি হবে -5i। অথবা তুমি এই কাজ করবা যে যেভাবে টেনে নিবা, নিয়ে এই লুপটাতে কি অ্যাপ্লাই করবা কেভিএল অ্যাপ্লাই করবা, তাও একই বিষয় একই জিনিস আসবে। তাহলে vx এবং v0 পেয়েছি, এই বুঝতে পেরেছো যে বলছিলে। এগুলো গেল হচ্ছে নরমাল কেভিএল কেসিএল এর ম্যাথ আর কি। এবার আমরা করব হচ্ছে নোডাল অ্যানালাইসিস। মূলত নোডাল অ্যানালাইসিসেও কি কেসিএলই তো, নোডাল অ্যানালাইসিস তো আলাদা কিছু না। সো নোডাল অ্যানালাইসিসের ম্যাথ করব এবং এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আর কি। হয়েছে? তো নোডাল অ্যানালাইসিসে প্রথমে আমাদের এই ম্যাথটা দেওয়া আছে, দিয়ে বলছে ডিটারমাইন দ্য ভোল্টেজ অ্যাট দ্য নোডস, তোমার নোডের ভোল্টেজগুলো বের করতে বলছে। সো যেটা করবে যে সবার আগে দেখবে ডিপেন্ডেন্ট সোর্সটা কি সোর্স, এটা একটি কি সোর্স বলো কারেন্ট সোর্স, এবং এ কার উপরে ডিপেন্ডেন্ট আই এক্স এর উপরে ডিপেন্ডেন্ট। তো যেটা করবে যে আই এক্স টা কোথায় আছে এটা আগে খুঁজবে, আই এক্স টা কোথায় আছে এখানে, দিয়ে আই এক্স এর একটা সমীকরণ লিখে লাগবে, দিয়ে ওইটাই বারবার অন্য জায়গায় কি করবে ব্যবহার করবে, তাহলে সুবিধা হবে। তুমি এটা না করলেও চলবে, সরাসরি যখন অঙ্ক করবে তখনও আই এক্স খুঁজে যাচ্ছে, এটা আই এক্স, আই এক্স মানে এটা লিখতে পারো, ওটা আগে লিখে রাখলে সেটা কি হয় আর একটু সহজ হয়ে যায় যে আই এক্স এর মানে এটা। তাহলে এই ভোল্টেজ সোর্স এই কারেন্ট সোর্সটা কার উপরে ডিপেন্ডেন্ট আই এক্স এর উপরে ডিপেন্ডেন্ট। আই এক্স কোথায় এই যে এখানে, এর কারেন্টটাকে কি বলা হচ্ছে আই এক্স। তাহলে এর কারেন্ট সমান সমান আমরা কি বলতে পারি দেখো, এই নোড ভোল্টেজটাকে বললাম v1, এটাকে বললাম v2, এটাকে বললাম v3। তাহলে ix সমান সমান আমরা কি বলতে পারি বলো v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা ix সমান সমান বলে রাখলাম v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 2, এটা বলতে পারি কিনা বলো। তাহলে এটাকে আমরা রেখে দিলাম, এই জিনিসটাই আমরা পরবর্তীতে ব্যবহার করব যখন এগুলোতে কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে এবার আসো আমরা নোডাল অ্যানালাইসিসে, সিম্পলি নোডাল অ্যানালাইসিসে ঠিক যেভাবে ম্যাথ করে এখানে আমরা সেভাবে ম্যাথ করব, আলাদা কিছুই না। নোডাল অ্যানালাইসিসে আমরা কি করতাম, প্রতিটি নোডে কেসিএল অ্যাপ্লাই করতাম। নোড তো চিহ্নিত করে ফেলেছি, এবার প্রতিটি নোডে কি অ্যাপ্লাই করব কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে আমরা প্রথমে নোড 1 এ কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল এট v1, কেসিএল এট v1। তাহলে v1 নোডে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, আমার এদিক থেকে কত আসতেছে 3 অ্যাম্পিয়ার, এদিকে যাচ্ছে ix, আমি ধরে নিলাম এদিকে যাচ্ছে আমার i1। তাহলে আমার আগত কারেন্ট কে 3 আর নির্গত কারেন্ট কে i1 এবং ix। সো i1 এবং ix টা আগে লিখলাম যে i1 প্লাস ix ইজ ইকুয়াল টু কত 3, ছোট হাতেরই দিই। ওকে, তাহলে i1 এবং ix, i1 সমান আমরা কি বলতে পারি বলো v1
মাইনাস ভি থ্রি ডিভাইডেড বাই 4, তাহলে v1 মাইনাস v3 ডিভাইডেড বাই 4 প্লাস ix সমান কি বলতে পারি বলো, v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 2, v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কি 3। তাহলে এখান থেকে v1 এবং v2 এবং v3 এর কি পাবো, একটা সমীকরণ পাবো। তাহলে v1 কত, 4 ইনভার্স প্লাস 2 ইনভার্স, তার মানে 0.75, 0.75 v1, v2 কত আছে মাইনাস 0.5 v2, v3 আছে মাইনাস 0.25 v3 ইজ ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। বুঝতে পেরেছি কিনা বলো? যদি এটা বুঝি তাহলে এবার আমাদের যেটা করতে হবে, 2 নম্বর নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করতে হবে, 3 নম্বর নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে 2 নম্বর নোডে দেখো আমার ix আসতেছে, আমি বললাম এটাও আমার চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে। তাহলে ix সমান সমান কেসিএল এট v2, তাহলে ix সমান সমান কি v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, এটাও চলে যাচ্ছে এটাও চলে যাচ্ছে, তাহলে এটা সমান আমি কি বলতে পারি v2 বাই 4 প্লাস এটা সমান কি বলতে পারি v2 মাইনাস v3 ডিভাইডেড বাই 8। এটা কি বুঝলাম সবাই? ডিরেকশন তো দিছি তো, নাম না দিলে কি সমস্যা, এতদিন হয়ে আছে নোডাল অ্যানালিসিস শেষ করে আসছি, এখনো যদি আমাকে লাইন বাই লাইন করতে হয় যে i1 i2 i3 তারপরে যদি মান বসাইতে হয়, এই লাইনটা যদি অন্ততপক্ষে এতদিনে না লিখতে পারো তাহলে গাজীপুর থাকারই দরকার নেই, চলে যাও। এতদিনে অন্ততপক্ষে এই লাইনটা লিখতে পারা লাগবে, কারণ আমরা অলরেডি নোডাল অ্যানালিসিস শেষ করে আসছি। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছি সবাই? তাহলে এইখান থেকে এখন v1 v2 এবং v3 এর ইকুয়েশন লিখবো। তাহলে v1 কয়টা আছে 1/2, তার মানে 0.5 v1। এরপরে v2 কয়টা আছে 1/2, এখানে হচ্ছে 1/4 আর 1/8, তাহলে এটা তুলো ক্যালকুলেটরে, দেখো 2 ইনভার্স, তারপর হচ্ছে 4 ইনভার্স এবং 8 ইনভার্স, এটা কত আছে, এটা টোটাল মাইনাস হবে, অথবা এটা তুলো -2 ইনভার্স, -4 ইনভার্স, -8 ইনভার্স, 0.87 না 87.75 বলতে হবে না, শুধু 7 বলে পরে যেহেতু 5 আছে তার মানে অবশ্যই তুমি 2 ঘর বললে 88 বলতে হবে, আর যদি 3 ঘর বলো তাহলে কি 875, তাহলে -0.875 v2। এরপরে v3 কয়টা আছে বলো, শুধুমাত্র 1/8, তাহলে এটা এই পাশে আসলে প্লাস 0.125 v3 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এই বলো এই পর্যন্ত বুঝতে পারছি কিনা, না বুঝলে বলবে, সমস্যা নেই। তাহলে v3, এবার v3 নোডে আমাকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে v3 নোডে আমার i1 আসতেছে, এটাও আসতেছে, এটা চলে যাচ্ছে, তাহলে আগে এই দুইটা লেখো, এই দুইটা সমান কি v1 মাইনাস v3 ডিভাইডেড বাই 4, তাহলে কেসিএল এট v3, তাহলে v1 মাইনাস v3 ডিভাইডেড বাই 4, এটা আসতেছে, এটা সমান কি v2 মাইনাস v3 ডিভাইডেড বাই 8 সমান সমান, এইটা চলে যাচ্ছে, এইটা কি 2 ইন্টু ix, আর ix মানে কি বলো v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 2, তাহলে 2 ইন্টু ix মানে হচ্ছে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 2। এটাই বললাম যে এই জিনিসটা আমরা এখানে বসাবো এখন, আর তুমি এটা না লিখলেও চলতো, কারণ আমি এমনি এখন চিন্তা করতাম যে ix মানে এইটা মানে কি v1 মাইনাস v2 বাই 2, সরাসরি বসালেও হবে। তাহলে 2 2 কেটে গেল, এবার এখানে হিসাব করো যে v1 কয়টা আছে 4 ইনভার্স, আর এদিকে হচ্ছে একটা, তাহলে -1, আর এখান থেকে 0.25 চলে গেল, তাহলে -0.75 v1। আমার সাথে একটু ক্রস চেক করবে, ঠিক আছে? নোডাল অ্যানালাইসিসের এগুলা অনেক ক্যালকুলেশনের বিষয় তো, আর আমি মুখে মুখে করছি, তার মানে তুমি একবার ক্যালকুলেটর দিয়ে কি করবা, ক্রস চেক করবে, নাহলে একটা ভুল হলে পুরো অঙ্ক ভুল আর কি, অ্যান্সার আর মিলবে না। এটা কি চেক করবা, মানুষ মাত্রই ভুল, আমার ভুল হতে পারে আর কি। তারপরে দেখো v2 কয়টা আছে 1/8, এখানে হচ্ছে 1, 1.125, কোনটা এটা 1/4, এখানে হচ্ছে 1, কি বলো এটাই তো হওয়ার কথা, হ্যাঁ? এখানে কি v1 আছে, হয়তো v2 আর v3, এই তো v1 নাই।
এবার হচ্ছে V3, এটা হচ্ছে 1/4, 1/8 এবং এটা হচ্ছে 9। 1/4 এবং 1/8 মিলে কত হয় বলো? 4 ইনভার্স 8 ইনভার্স করো। 1/8 তোলা ঝামেলা না? হ্যাঁ, 0.375। ওকে, V3 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে এই তিনটা সমীকরণ সমাধান করলে আমরা কি পাবো? V1 V2 এবং V3 পাবো। নরমাল যে নোডাল অ্যানালাইসিস করছিলাম তার সাথে কতটুকু ডিফারেন্স? শুধুমাত্র যে এখানে 2 * ix, এই ix টা অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট, সেই ix এর মানটা আমাকে এখানে বসাতে হচ্ছে। এতটুকু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স আছে? তার মানে নরমাল নোডাল অ্যানালাইসিসও যা, ডিপেন্ডেন্ট সোর্সেও তাই, তেমন কোনো পার্থক্য নাই। দেখো এই তিনটা ইকুয়েশন সমাধান করো। যে সলভিং ইকুয়েশন 1, 2 and 3, V1 V2 V3 তিনটার মান পাবে। দেখো সমাধান করো কেউ একজন। V1 এর মান হচ্ছে 4.8 ভোল্টেজ, V2 2.4, V3 আরেকজন করে দেখো হ্যাঁ ঠিকঠাক আছে কিনা। চেহারা দেখে মনে হচ্ছে ঠিকই আছে, তারপরেও ক্রস চেক করো আর কি। আরিফ, এই যে তোমার কথা শুনলাম, এই যে ডিরেকশন দিয়ে দিছি, তাকাও। এই যে পরের চিত্রে ডিরেকশন দেওয়া আছে, তোমাদের শীটে দেওয়া থাকবে। ম্যাথ করা আছে, তাহলে তো আমি আজ এরা কষ্ট করলাম নাকি? কি করব? হ্যাঁ, 3 নাম্বার, 3 নাম্বার সমীকরণটা বুঝনি? এটা কেন, কি বুঝো নাই বলো তো? এখানে এটার কথা বলছে, এ লাইন না এই লাইন? এটা, এটা তো সহজ জিনিস। এই দেখো এদিক থেকে কারেন্ট একটা আসছে, এটা কি হয়েছে? V2 - V3 ডিভাইডেড বাই 8। এদিক থেকে আরেকটা আসছে, এইটা কি? V1 - V3 ডিভাইডেড বাই 4। এই যে এই দুটো লিখছি, বুঝতে পারছো? এর পরেরটা থেকে এটা চলে যাচ্ছে, তাহলে কি চলে যাচ্ছে? 2ix, তাহলে 2 * ix, ix মানে কত? V1 - V2 বাই 2। ওটা লিখছি দেখো, 2 * V1 - V2 বাই 2। বুঝতে পারছো? যে 2 * ix, ix এর মান কোনটা? এই যে এটা, V1 - V2 বাই 2। শেষ তো। তারপর কি করছি? ওইটাই ক্যালকুলেশন করছি, বুঝছো না? তুমি প্রয়োজনে ভেঙে ভেঙে করবা। তাহলে এইটার পরে এটা বুঝছো, তাহলে এইটার পরে এটা বুঝবা না কেন? এখানে কয়টা V1 আছে? 1/4। এখানে কত? 1। 1টা এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 1/4 - 1 করলে কত হয়? -0.75। তুমি ভেঙে ভেঙে করবা ক্যালকুলেটরে। এরপরে এখানে V2 কয়টা আছে? 1/8। এখানে কত আছে? -1, তাহলে -1টা এই পাশে আসলে +1। তাহলে 1/8 প্লাস হচ্ছে 1 করলে কত হবে? 1.125। ক্যালকুলেটরে করে দেখো,
1/8 প্লাস 1, এটা করলে হবে 1.125। মোবাইল নিয়ে এসছো? কেবলই তো নেই আমার কাছে। একদিন মোবাইল আর কেবল নিয়ে আসবো, আমার কাছে নিয়ে যাবো। কত হবে হয়তো 7-8 জিবি হবে। হুম, হয়েছে অঙ্ক মুছে দেবো। আচ্ছা, অ্যান্সারটা লিখে রাখি। ও, এটার তো অ্যান্সার করেই দেওয়া আছে তাই না, তাহলে তার লেখার প্রয়োজন হচ্ছে না। তাহলে দেখো, এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে বলে আমি আশাবাদী। যে I0 এপাশে দেওয়া আছে I0/4, এখানে দেওয়া আছে V0, বলছে I0 এবং V0 এর মান বের করতে। দেখো তো পারা যাবে নাকি করে দেব? I0 এবং V0 এর মান বের করতে বলেছে। V0 তো আসবেই না, তুমি যখন অ্যাপ্লাই করবে KCL তখন তো V0 আসবেই না। পারবে না করে দিব? একদিন করে দিতে বলছে, আমারে যত খাটায় নিতে পারে আর কি। দেখো, তো এখানে আমরা নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করব। খেয়াল করো যে এইটার ভোল্টেজ কত, V0, মানে কি 8 ওহমের ভোল্টেজ কত, V0। 8 ওহমের ভোল্টেজ মানে কোন কোন পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজ না, এটা V0। এবার এটা যদি তোমাদের রেফারেন্স নোড হয়, তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজ যদি V0 হয়, তাহলে এই নোডের ভোল্টেজ কত বলো? কোন একটা নোডের ভোল্টেজ মানে কি, নোড এবং রেফারেন্সের মধ্যে ভোল্টেজ। তাহলে রেফারেন্স এইটা মানে কি, এটাও না? তাহলে নোড ভোল্টেজ যে কথা, 8 ওহমের ভোল্টেজও একই কথা। তাহলে 8 ওহমের ভোল্টেজটাকে যেহেতু V0 বলা হচ্ছে, তাহলে আমি এটাকেও কি বলতে পারি বলো, V0 বলতে পারি কিনা? তাহলে এটা যদি V0 হয়, তাহলে এটাও কি V0, এটাও কি V0। তাহলে V0 নোডে KCL অ্যাপ্লাই করো। আমাদের একটাই নোড, এই নোডে কি অ্যাপ্লাই করব, KCL অ্যাপ্লাই করব। তাহলে দেখো, এদিক থেকে আসতেছে কত, 9 অ্যাম্পিয়ার, আর ধরে নিলাম তিনটাই চলে যাচ্ছে। তাহলে I0 সমান আমি কি বলতে পারি, V0/2। এখানে কত কারেন্ট যাচ্ছে বলো, প্লাস I0/4, তাই কি না? এবার এই I0টা, এটা তো একটা ডিপেন্ডেন্ট সোর্স নাকি, এই ডিপেন্ডেন্ট সোর্সটা কার উপরে ডিপেন্ডেন্ট, I0 এর উপরে ডিপেন্ডেন্ট। I0 কোথায়, এই যে এখানে। I0 মানে আমরা কি বলতে পারি, V0/2। প্রয়োজনে আলাদাভাবে লিখে রাখবে যে I0 সমান সমান কি, V0/2। এবার এই মানটা এখানে বসাও, I0/4, এখানে I0 এর মান কি বসাবো, V0/2 বসাবো, পরের লাইনে বসাচ্ছি। প্লাস এখান দিয়ে চলে যাচ্ছে কত, V0/8 ইজ ইকুয়াল টু, আগত কারেন্ট কত ছিল, 9। এই লাইনটা কি বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝছি তো মিরাজ? হুম, আচ্ছা দেখো, আমরা এখানে KCL অ্যাপ্লাই করছি, এই নোটটাতে কি অ্যাপ্লাই করছি বলো, KCL অ্যাপ্লাই করছি। নোডাল অ্যানালিসিসের নিয়ম তো এটাই নাকি। তাহলে নির্গত কারেন্ট কে কে বলো, I0 বের হয়ে যাচ্ছে, এখান থেকে I0/4 বের হয়ে যাচ্ছে, এখান থেকে ধরো আরেকটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটা একপাশে বসবে না? তাহলে এখান থেকে কত কারেন্ট যাচ্ছে, I0। I0 মানে কি, V0/2, সেটা এখানে লিখলাম। এখান দিয়ে যাচ্ছে I0/4, এখান দিয়ে কত যাচ্ছে, V0/8। মানে V0 মাইনাস 0/8, বাট 0 লেখার দরকার আছে? এবার বুঝছো এটা? মনোযোগী হও ক্লাসে, অনেক সহজ জিনিস এটা। তাহলে এবার আমার এখানে আননোন কয়টা, আননোন কয়টা বলো, দুইটা। তাহলে একটাতে কনভার্ট করতে হবে। আমরা কি জানি, I0 সমান কি, V0/2। তাহলে V0/2 প্লাস I0 মানে হচ্ছে V0/2, তার মানে এখানে কত হবে, V0/8 প্লাস
v0/8 সমান সমান কি 9। একটাই আননোন, সেটা হচ্ছে v0। তাহলে এখান থেকে আমরা v0 এর মান পাবো। দেখো কত আছে। তোমরা যদি কেউ এটাকে v0 না ধরে করতে, তারপরেও কিন্তু অঙ্ক হতো। ধরো তোমার মাথায় এটা আসেনি যে এটা v0 মানে নোড ভোল্টেজ v0, তুমি ধরো নোডের নাম দিছো v1, তাও হতো, তুমি v1 এর মান পেতে। এরপরে v1 এর মান পাইতে মানে তুমি i0 এর মান পেতে, এখানকার v0 এর মান পেতে। বুঝতে পেরেছো? কত আসছে? 12 ভোল্টেজ। তার মানে অ্যান্সার মিলছে তো নাকি? ওই যে অ্যান্সার দেওয়া আছে। তাহলে i0 এর মান কত হবে বলো? যে 12/2, তার মানে 6 অ্যাম্পিয়ার। এটা আরেকটা অ্যান্সার। ক্লিয়ার সবাই? হয়েছে? হয়েছে না? পরেরটা তোমাদের হোমওয়ার্ক, এটা করবা তোমরা। সহজ, কঠিন কিছু না। প্রথমে এই যে ix সমান সমান কি সেটা বের করে নিবা, এরপরে নরমাল নোডাল অ্যানালাইসিসে ঠিক যা করেছো তাই করবে, অঙ্ক হয়ে যাবে। এটাও করবা তোমরা। আচ্ছা, এটাতে সুপার নোড আছে, আমি করে দিই। হ্যাঁ, এটা আমি করে দিচ্ছি। দেখো, বলছে যে এই সার্কিটে আমাদেরকে নোড ভোল্টেজ বের করতে বলছে, v1 v2 এবং v3, এই তিনটার মান বের করতে বলছে। তাহলে এখানে কি সুপার নোড ক্রিয়েট হয়েছে না বলো? v1 এবং v2 এর মধ্যে শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স, v2 এবং v3 এর মধ্যে শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স। তার মানে এই দুইটা কি নোড তৈরি হয়েছে? সুপার নোড। তাহলে এই দুইটাকে আগে খুলে রেখে দাও। এখানে শুধুমাত্র v1 প্লাস মাইনাস v2, তাহলে v1 v2 25 ভোল্টেজ, এটাকে রেখে দাও। আরেকটা কি আছে? v2 এবং v3, v2 v3, এই তো নাকি? দিয়ে এবার এই দুইটা আমাকে কি করে দিতে হবে? শর্ট করে দিতে হবে। এই দুইটা এখন শর্ট পথ। তাহলে যেহেতু এই দুইটা শর্ট পথ, তার মানে v1 v2 এবং v3 এই তিনটা মিলে এখন কি একটা নোড। যেহেতু এই দুইটা খুলে কি করে দিছি, শর্ট করে দিছি, তোমরা নতুন চিত্র দাগাও আর কি। তার মানে এই তিনটা মিলে এখন একটাই নোড। এই নোডটার নামই কি এখন? সুপার নোড। v1 কেন হবে ভাই? এই নোডটার নামই কি এখন? সুপার নোড। এর নাম v1 v2 v3 থাকবে, কিন্তু তিনটা মিলে এখন একটা নোড বিবেচনা করব। যেহেতু তিনটা মিলে একটাই নোড, তার মানে এই উপরে রেজিস্ট্যান্সটা থাকবে বলো, এই 6 ওহম। একই নোড থেকে বের হয়েছে, একই নোডে আবার আসছে, একই বিন্দু থেকে বের হয়েছে, একই বিন্দুতে ফিরে আসছে। তার মানে শর্ট পথের আড়াআড়িতে কি আছে?
6 ওহম আছে, এটা কোনো কাজ করবে না। যদি তুমি রেখেও দাও ভুল করে তাও সমস্যা নাই। এখানে যখন কেসিএল চিন্তা করবা যে এখান থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, আবার এখানে যখন চিন্তা করবে তখন দেখবা প্রবেশ করছে। তার মানে সমানের এই পাশে আর ওই পাশে দুই জায়গাতেই হবে, আলটিমেটলি কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তার মানে কেউ যদি ভুল করে রেখেও অঙ্ক করো তারপরেও তারটা হবে। তো আমি যেহেতু অলরেডি জানি যে এটার কোনো কাজ করবে না, তাই এটাকে কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম, ওইটা আমার লেখার দরকার নাই। তাহলে আমাদের নতুন চিত্র আসলে এরকম হচ্ছে যে V1 V2 এই হচ্ছে V3, তাহলে নিচে আছে হচ্ছে 2 ওহম, এর মধ্যে দিয়ে যাচ্ছে আই কারেন্ট 4 ওহম 3 ওহম। এরকম হচ্ছে কিনা বলো, সার্কিটে এটা কিনা বলো, আর কিছু থাকবে, থাকবে না, উপরেরটাও বাদ, এগুলো শর্ট। তাহলে এবার এই সুপার নোডটাতে আমরা কি অ্যাপ্লাই করব, কেসিএল অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমার সুপার নোড, এই সুপার নোডটাতে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে আমি ধরে নিলাম সবগুলো কারেন্টই কি বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, V1/2, V1/2 এখানে কি প্লাস V2/4 এখানে কি V3/3 সমান সমান 0। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, যে তুমি চাইলে এটাকে এভাবে দশমিক আকারেও লিখতে পারো, এভাবে আছে এভাবেও রাখতে পারো। তাহলে 1 নম্বর সমীকরণ পেলাম। আননোন কয়টা, তাহলে আরো কয়টা সমীকরণ লাগবে, দুইটা। এই দুইটা সমীকরণ কই থেকে পাবো বলো, এইখানে আর এইখান থেকে। তাহলে এইখান থেকে যদি আমি সমীকরণ লিখি তাহলে কি হবে বলো, -V1 প্লাস 25 প্লাস কি V2 ইজ ইকাল টু 0। আমরা বলতে পারি -V1 প্লাস V2 ইজ ইকাল টু -25। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এটা পেলাম। তাহলে এখন এখানে অ্যাপ্লাই করো। তাহলে এখানে কি হবে, -V2 -5i প্লাস কি V3 ইজ ইকাল টু 0। তাহলে 5i, i মানে কি দেখো তো, i মানে কি V1/2। তাহলে এই i এর মানটা বসাও, যে V1/2, তাহলে -V2 -5 ইন্টু V1/2 প্লাস কি V3 ইজ ইকাল টু 0। তাহলে কত V1, -5/2 মানে কত, 2.5 না, 2.5 V1 মাইনাস V2 প্লাস V3 ইজ ইকাল টু 0। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এই তিনটে সমীকরণকে সমাধান করলেই আমরা মান পেয়ে যাব। সলভিং ইকুয়েশন 1, 2 and 3, V1 V2 V3। দেখো কত আসছে। দেখো তো উপরের মানগুলো আসছে না, তার মানে মিলছে। তাহলে এই যে এগুলাই অ্যান্সার, আমি আর কষ্ট করে লিখলাম না। ঠিক আছে, এগুলো অ্যান্সার। বলো। হ্যাঁ, সামনে থেকে আলো লাগে না। এই বোঝা যাচ্ছে তো নাকি, ডিপেন্ডেন্ট সোর্সের অঙ্ক কি কঠিন, অনেকে ভয় পায় আর কি ডিপেন্ডেন্ট সোর্স দেখলে, আরে বাপরে ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে, এটা আবার কিভাবে হবে। অঙ্ক কিন্তু সহজ, এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এই সহজ অঙ্কগুলোই আসবে। কয়টা বাজে, হয়েছে এটা।
তোমাদের ডিসি সার্কিটে আর একটা ক্লাস লাগবে, হ্যাঁ, তাহলেই শেষ। এরপরে তোমাদের ইলেকট্রনিক্স আর এসি সার্কিট শুরু হবে প্যারালালে। হয়েছে? হুম। এগুলো তো আগেই বুঝাইছি, নোডালেই তো বুঝাইছি। এটা আসলে কি হয় বলো, যে এই যে এখানে ভি1 এটা কি রেফারেন্স নোড না? সো ভি1 মানে কি এই পয়েন্ট থেকে রেফারেন্স পর্যন্ত ভোল্টেজ, তার মানে ভি1 কিন্তু দেখো এই যে এই জায়গায় এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস দিয়ে এই যে এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করে। আর ভি2 মানে কি এখানে ভি2, এখানে প্লাস, এটা মাইনাস, তাহলে এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করো কি হবে, মাইনাস ভি1 প্লাস 25 প্লাস ভি2। বুঝতে পারছো? অথবা দেখো আমরা এইভাবে শর্টকাটে চিন্তা করি, যে এখানে আমরা ওই যে রেফারেন্স নোডটা চিন্তা করিনি, গ্রাউন্ড দিয়ে এখানে ভি1 মানে হচ্ছে পজিটিভ টার্মিনাল, এখানে নেগেটিভ টার্মিনাল কোথায়, এখানে। আর এখানে ভি2 মানে হচ্ছে পজিটিভ টার্মিনাল, এখানে নেগেটিভ টার্মিনাল এখানে, দিয়ে এই লুপটা থেকে বের। বুঝতে পেরেছো? ভুলে গেছি এগুলা, নোডাল অ্যানালাইসিস করার সময় এগুলো করে আসছি না। আমি ভাবছি তোমাদের মনে আছে, তাই আর কি দাগাইনি, না দাগিয়ে করে ফেলছি। কোনো জায়গায় না বুঝলে অবশ্যই বলবে, সমস্যা নেই, ভুলে যেতেই পারো। ধরো আমার তো এগুলা করতে করতে মনে করো যে সব মুখস্থ টাইপ হয়ে গেছে আর কি। তো আমার কাছে মনে হয় যে না এটা তো সহজ জিনিস, এটা আবার বলা লাগবে, বাট ওই একই জিনিস তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, তাই জিজ্ঞাসা করবে, সমস্যা নেই। পরের অঙ্কটা তোমরা করবা, দেখো সহজ অঙ্ক। এটাতে সুপার নোডও নাই, কিছুই নাই, একদম নর্মাল ম্যাথ। আগে ঠিক যেভাবে করতে এখনো ঠিক সেভাবেই করবা, একদম নর্মাল ম্যাথ। বুঝতে পারছো? আগে ঠিক এই যে মাঝখানে সোর্স থাকলে যা করতে, এখনো তাই করবা। কারেন্টের ডিরেকশনের সাথে মিললে পজিটিভ, না মিললে নেগেটিভ, দিয়ে জাস্ট এটা কার উপরে ডিপেন্ডেন্ট, ভি জিরোর উপরে ডিপেন্ডেন্ট। ভি জিরো কোথায়, এখানে, এটার মানটা জাস্ট বসিয়ে দিবে। ঠিক আছে? আর এখানে দেখো কি করবা, কি করলে সহজ হয়ে যাবে বলে দিই, যে এইটা যেহেতু ভি জিরো, তার মানে এই নোডের ভোল্টেজটাও কি ভি জিরো, এই নোডের ভোল্টেজটাও ভি জিরো, ব্যাস হয়ে গেল। এটাকে ভি জিরো ধরবা, আর এটাকে কি ধরবা, ভি1 ধরবা। তাহলে আর মান টান বসানোর ঝামেলা নাই, নর্মাল ওয়েতে ম্যাথ করে যাবে, ম্যাথ হয়ে যাবে। বুঝতে পেরেছো? পারবো তো? কি বললে? কি দেওয়া নাই অ্যান্সার? হ্যাঁ অ্যান্সার দেওয়া নাই এটা। আমি এখন অ্যান্সার দেওয়া মানে প্রত্যেকটা অঙ্ক আমার নিজের করতে হবে। বুঝতে পারছো? এগুলো অঙ্ক তো আমি করি না, এগুলো হচ্ছে যেখান থেকে দেওয়া, তোমার অ্যালেক্সেন সাদিকুর বই থেকে, এগুলো সব প্র্যাকটিসের ম্যাথ, বই কোনো অ্যান্সার দেওয়া থাকে না। বুঝছো? এই জন্য আমিও তোমাদেরকে দিতে পারি না অ্যান্সার। আর প্রত্যেকটা ম্যাথ যে আমি আলাদা আলাদা ভাবে করে অ্যান্সার লিখে রাখবো, এত সময় আসলে নাই যে আমি এগুলো ম্যাথ আবার করব। এগুলো তো আমার করতে হয় না, কেননা তোমাদেরও করতে হবে না আশা করি। এগুলো ম্যাথ কিন্তু একটা আমি করে তারপরে তোমাদেরকে করাচ্ছি না, যে করে আসছি তারপরে তোমাদেরকে করাচ্ছি, এমন কিন্তু না।
আমি নিয়ম জানি, তার মানে আমার বিশ্বাস আছে যে এই অঙ্কটা যদি করতে যাই তাহলে হয়ে যাবে। সে এই অঙ্কগুলো এইরকমই, যে তুমি যদি নিয়মটা জানো যে নোডাল অ্যানালাইসিসের নিয়মটা কি, তার মানে যে অঙ্কই দিক তোমাকে সাহস করে তুমি যদি শুরু করে দাও দেখবে হয়ে গেছে। হতে হবে, তুমি যদি কোনো ভুল না করো তাহলে অঙ্ক হয়ে যাবে। তুমি থেভেনিন থিওরেমের নিয়ম জানো, এর মানে তুমি অঙ্ক ওই নিয়ম অনুযায়ী যদি করে যাও তাহলে হয়ে যাবে। ডিসি সার্কিটের থিওরেম এরকমই, অনেক সহজ, শুধু যদি তুমি নিয়মগুলো ফলো করো তাহলে অঙ্ক হয়ে যাবে, বুঝছো? এটাও তোমরা করবা, হ্যাঁ এটাও সহজ ম্যাথ। এটা কি কঠিন মনে হচ্ছে বলো? সহজ ম্যাথ না? এটাও পারবা তোমরা। সিমিলারলি এটাও তোমরা পারবা। এটাও কিন্তু সুপার নোড না, এগুলো কিন্তু কারেন্ট সোর্স। এগুলো কি সোর্স বলো? কারেন্ট সোর্স। তার মানে এগুলো কিন্তু সুপার নোড না, কারেন্টের মানে দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে 2I0, I0 এর উপরে ডিপেন্ডেন্ট। I0 সমান কি? V1/8। I0 মানে কি? V1/8। শেষ। ওই মানটা এখানে বসিয়ে দিবা, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এটাও সিমিলার, একদম সহজ ম্যাথ। উপরে একটাই নোড, এই নোডের ভোল্টেজটার নাম কি হবে? Vx। দেখো এটা যেহেতু Vx, তাহলে এই নোড ভোল্টেজটাও কি? Vx। তাহলে এখন জাস্ট কেসিএল অ্যাপ্লাই করো। Vx/10, Vx/20, আর এখানে তো 0.2 Vx দেওয়াই আছে, তাহলে এখান থেকে কিসের মান পেয়ে যাবা? Vx এর মান পেয়ে যাবে। এক লাইনে অ্যান্সার আর কি। বুঝতে পেরেছি? এটা দেখো, এটাও সেম সহজ ম্যাথ। এবার আর তুমি বলতে পারবা না যে এখানে V0 হলে এখানে V0 বলতে পারবা না, এখানে অন্য একটা নাম দিতে হবে। তাহলে তুমি নাম দিবা V1, সমস্যা নেই, তুমি V1 এরই মান পাবা। তাহলে এইটা আমি একটু করে দিই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা একটু করে দিই, না করে দিলে ঝামেলা হতে পারে। কারণ এইটাতে তার এইটা V0 হলে এটা V0 বলতে পারছি না। আবার V0 কে এখানে তো প্রয়োজনও আছে, V0 কে তুমি কিভাবে ডিফাইন করবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে। ধরো এই নোডটাকে আমি বললাম V1 নোড, আর এটা হচ্ছে আমাদের রেফারেন্স নোড। তার মানে এখান থেকে এই পর্যন্ত V1 ভোল্টেজ, এখান থেকে এই পর্যন্ত কত ভোল্টেজ? V1 ভোল্টেজ, এখান থেকে এই পর্যন্ত কত ভোল্টেজ? V1 ভোল্টেজ। মানে V1 মানে কি? এই নোড এবং গ্রাউন্ডের মধ্যবর্তী ভোল্টেজ না? তাহলে এই দুইটার প্যারালাল ভোল্টেজও কত? V1। এই দুইটার প্যারালাল ভোল্টেজও কত? V1। এই দুইটার প্যারালাল ভোল্টেজও কত? V1। নোড ভোল্টেজ মানে তো এটাই বোঝায় যে এইখানকার নোডের ভোল্টেজ V1 মানে হচ্ছে এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যবর্তী ভোল্টেজ কত? V1। তার মানে এখানে যদি V1 হয় তাহলে এই দুইটার প্যারালাল ভোল্টেজও কত? V1। এগুলো বলার কারণ হচ্ছে এই যে V0 কে ডিফাইন করবো আমরা, তাই। V0 টা আসলে কি? এই ভোল্টেজ সোর্সটা কার উপরে ডিপেন্ডেন্ট বলো? এই ভোল্টেজ সোর্সটা V0 এর উপরে ডিপেন্ডেন্ট। তার মানে এখানে যখন আমি কেসিএল অ্যাপ্লাই করব তখন এই V0 টাকে আমাকে লিখতে হবে কিছু একটা, যে নোড তো এখানে একটাই নাকি বলো? তুমি যখন এখানে কেভিএল অ্যাপ্লাই করতে যাবে, ধরো তুমি বললে সবগুলো কারেন্টই বের হয়ে যাচ্ছে, এটা ধরো I1, এটা ধরো I2, এটাকে বলো I3, তাহলে সবগুলো কারেন্টই ধরো বের হয়ে যাচ্ছে। তাহলে I1 মানে কি হবে? V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 6 4 কত? 10, প্লাস এটা কি হবে? V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 20, V1/20। এবার সোর্সের ডিরেকশনের সাথে কারেন্টের ডিরেকশন কি? বিপরীত দিকে, তাহলে কি হবে? -60, প্লাস এখানে কি হবে? V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 20, তাহলে V1/20, সোর্সের ডিরেকশনের সাথে এটা বিপরীত দিকে, তাহলে কি হবে? -5V0 ইকুয়াল টু 0। এবারে একটাই তো নোড, অন্য কোনো নোড তো আর নাই, আছে? আর এই একটা নোড থেকেই তোমাকে মান বের করতে হবে, কিন্তু এখানে আননোন কয়টা হয়ে গেল? দুইটা। তার মানে এই V1 আছে, V0 আছে, তাহলে এই V0 টাকে আমাকে V1 এর মাধ্যমে কনভার্ট করে নিতে হবে। এই V0 টাকে তুমি কিভাবে V1 এর মাধ্যমে কনভার্ট করবে? দেখো, যে আমি একটু আগেই বললাম এই V1 টাই কি? এই দুইটার প্যারালাল ভোল্টেজ। তাহলে এই V1 ভোল্টেজটা এই দুইটার মধ্যে ভাগ হয়েছে না? এরা দুইজন কিসে আছে? সিরিজে আছে। তাহলে আমি বের করব কি? V0। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করো। টোটাল ভোল্টেজ কত? V1। বের করব কার ভোল্টেজ? 4 ওহমের, ডিভাইডেড বাই 6 যোগ 4। তাহলে দেখো কত আসে? 10, 0.4 V1। V0 সমান সমান কত? 0.4 V1। এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। বুঝতে পারছো? এই জন্য অঙ্কটা করে দিলাম, যে এই জায়গা থেকে হয়তো বা তোমাদের ঝামেলা হতে পারতো। এতটুকু এই এই জিনিসটা কে কে বোঝা নাই বলো? বুঝছি সবাই যে আমাদের এতটুকুর মধ্যে কেভিএল অ্যাপ্লাই করবা? কেভিএল কিভাবে? কারেন্ট কই তোমার? মানে I1 এর মান কি জানা আছে তোমার? জানা নেই। এমনি ভিডিআর অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? কেননা তোমাকে এই V0 টাকে কার মাধ্যমে প্রকাশ করতে হবে?
V1 এর মাধ্যমে। এটার একমাত্র উপায় হচ্ছে এখানে VDR অ্যাপ্লাই করা। ক্লিয়ার সবাই? যে এই V1 ভোল্টেজটাই এই দুইটার মধ্যে ভাগ হচ্ছে, তাহলে আমি ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করলে এখানকার ভোল্টেজ কার সাপেক্ষে পেয়ে যাচ্ছি? V1 এর সাপেক্ষে। তাহলে V0 এর মান কত বসাবো? 0.4 V1। তাহলে এখানে V0 এর মানটা বসিয়ে দাও, যে V0 সমান 4 V1। আচ্ছা আমি আরেক লাইন করি, V1/10 V1 minus 60 divided by 20 plus V1 minus 5 into V0 মানে হচ্ছে 0.4 V1 divided by 20 is equal to 0। একটাই আননোন, সেটা হচ্ছে V1, অতএব আমরা এখান থেকে V1 এর মান পেয়ে যাব। দেখো কত আসে। হুম, হ্যাঁ তাহলে তো এর আগে তো করলামই, এটা যদি না থাকতো তাহলে V0টাই হতো এখানে, প্রয়োজন ছিল না, সরাসরি অঙ্ক হয়ে যেত। এখানে যেহেতু সিরিজে একটা মান আছে, তাহলে এই ভোল্টেজটাকেই তো আমি নোডের ভোল্টেজ বলতে পারছি না, এই ভোল্টেজটাকে আমি এই নোডের ভোল্টেজ বলতে পারবো, এই নোডের ভোল্টেজ তো বলতে পারবো না। বুঝতে পারছো? আর তুমি যদি এখানে আরেকটা নোড ধরে অঙ্ক করো তাহলে হবে, দুইটা সমীকরণ সমাধান করে হবে। বুঝতে পারছো? আমি এখানে আরেকটা নোড ধরবো V0, হবে। যেহেতু এরা সিরিজেই আছে, এখানে নোট ধরার প্রয়োজন আছে? একটা নোট দিয়ে অঙ্ক সহজ হয়ে যাবে। যদি এটা মাথায় না আসে তাহলে দুইটা নোট ধরে করবা, তিনটা নোট ধরেও করতে পারো, ইচ্ছা। তখন সেটার মান বের করবা নোট ধরে। কত আসছে V1 এর মান? 30 ভোল্টেজ। আচ্ছা V1 পেয়েছি, তাহলে বলো V0, অতএব V0 সমান সমান কত পেলাম? 0.4 V1। তাহলে 0.4 ইন্টু V1 কত আসে বলো? 18। তাহলে এটাই আমাদের অ্যান্সার, যে V0 হচ্ছে 12 ভোল্টেজ। লিখে রাখি, এই যে যেগুলোর অ্যান্সার দেখতে পাও, যখন যে ব্যাচে যেটা করিয়ে দিই সেটার অ্যান্সার লিখে রাখি আর কি। বুঝতে পারছো? যেগুলা অ্যান্সার দেওয়া থাকে সেগুলা তো বুঝতেই পারো, দেওয়া ছিল সেটা লিখছি, আর যেগুলা এই যে এখন এটা করে দিচ্ছি এটা লিখে রাখছি, এইভাবে আর কি চলছে। তোমাদের আগের দুইটা ব্যাচে করাইছি, ওগুলার অ্যান্সার পাইছি, তাই ওগুলা লিখে রাখছি। হ্যাঁ, কিছুই করেনি, গত ক্লাসেই শেষ হয়েছে, আগামী ক্লাস থেকে ইলেকট্রনিক্স হবে ওদের। হুম, না কত বললাম? 12 ভোল্টেজ না? ওকে, তাহলে এই অঙ্ক তোমরা করবা, এটাতে এক্সেপশনাল কিছুই নাই, এটা সহজ ম্যাথই।
এই যে দেখো এখান থেকে এই যে V0 না, যদি V0 হয় তাহলে এই নোডের ভোল্টেজটাও কি V0, আর এটা ধরবা V1, তাহলে দুইটা নোডে দুইটা কেসিএল অ্যাপ্লাই করে দুইটা সমীকরণ পাবে, তাহলে তোমরা সেখান থেকে V1 এবং V0 পেয়ে যাবে। আর এটা কার উপরে ডিপেন্ডেন্ট? Ix এর উপরে ডিপেন্ডেন্ট। Ix মানে কি বলতে পারি? V1/20। শেষ, V1 এবং V0 তে কনভার্ট হয়ে হয়েছে। ওকে, তাহলে এইটা তোমরা করে নিবা। হ্যাঁ, তোমরা কেউ করে চাইলে অ্যান্সার শেয়ার করতে পারো। তাহলে এইটা দেখো, এটাও কি সুপার নোড না বলো? তাহলে এই যে এই দুইটা মিলে একটা সুপার নোড, আবার V1 এবং V3 মিলে সুপার নোড। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এই দুইটাকে খুলে ফেলা। এই দুইটার জন্য দুইটা ইকুয়েশন পাবো না? আরেকটা ইকুয়েশন কই থেকে পাবো? এই যে সুপার নোড থেকে। V1 V2 এবং V3 তিনটা মিলেই কিন্তু সুপার নোড হচ্ছে, কারণ এইটা শর্ট হয়ে যাবে, আবার এখান থেকে এখান পর্যন্ত কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। তার মানে V1 V2 এবং V3 তিনটা মিলেই কি একটা নোড, সুপার নোড। তাহলে এই 2 ওহমের আর কোনো কাজ নাই। দিয়ে তুমি হচ্ছে এই সুপার নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করে একটা সমীকরণ পাবা, এবং এই যে দুইটা খুলে ফেললে এই দুইটা থেকে বাকি দুইটা সমীকরণ পাবে। তাহলে এই তিনটা সমীকরণ সমাধান করলে আমরা কি পেয়ে যাব? V1 V2 এবং V3 পেয়ে যাব। পারা যাবে? কি মনে হচ্ছে, পারা যাবে নাকি করে দিতে হবে? পারবে আসলে। তো এটাও দেখো সিমিলার, এটা তো আরো সহজ। জাস্ট দুইটা নোডে নরমাল নোডাল অ্যানালাইসিস যেরকম সেম ভাই, কোনো চেঞ্জ নাই। এখানে V0 মানে তুমি এখানেও বলতে পারো V0, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। এখন তুমি যদি যেহেতু বলছো V1 V2, V0 এর মানও যা হবে V2 এর মানও তাই হবে, সেম হবে। সো এখানে V0 ধরে তুমি অঙ্ক করে ফেলবা, V0 যা V2 ও তাই, অঙ্ক শেষ। অথবা তুমি V2 ধরেও অঙ্ক করতে পারো, যে এখানে V0 সমান সমান কি V2, দিয়ে এখানকে V0 এর মান সমান সমান কি বসাবা? 3V2 বসাবা, শেষ। তাহলে V2 এর মানই পাবে। তোমার ইচ্ছা, তুমি V0 ধরেও করতে পারো, V2 ধরেও করতে পারো। পারা যাবে তো? না পারলে আমাকে বলবা, সমস্যা নেই, আমি করে দিব। এগুলো সিমিলার, এগুলোর মধ্যে কোনো চেঞ্জ নেই। নরমাল নোডাল অ্যানালাইসিস যে কথা, নোডাল অ্যানালাইসিস আমরা অনেক আগেই করে ফেলছি। তো নোডাল যে কথা, এইখানকার সেম কাজ, একই কাজ, কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র এই যে কার উপরে ডিপেন্ডেন্ট? V0 এর উপরে ডিপেন্ডেন্ট। তাহলে V0 সমান কি সেটা একটু আমাদেরকে বসাতে হয়। এই হচ্ছে কাজ, এছাড়া আর তেমন কোনো কাজ নাই। এইগুলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে নিবা। হ্যাঁ, এটা কি বেশি বড় মনে হচ্ছে? করে দিতে হবে? সহজ ম্যাথ, এটাও সহজ, এটাও। এখন দেখো এগুলাতে সিমেন্স দেওয়া আছে না? এই সিমেন্স দিলে কি করব আমরা? গুণ করব। হয় রেজিস্ট্যান্সে কনভার্ট করে নিয়ে ম্যাথ করব, অথবা গুণ করে দেব। আমরা আগে কি করতাম, যে V1 - V2 ডিভাইডেড বাই 1, এখন কি করব? V1 - V2 ইনটু 1, এই তো ডিফারেন্স। তাহলে